হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আমি তোমাদের জন্য আজকে আবার টিচিং অ্যাপটিটিউড থেকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। এই ক্লাসটি তোমাদেরকে আমি টিচিং মেথডস থেকে আজ করাবো। দেখবে যে টিচিং মেথডগুলি সম্পর্কে কি কি আছে, তাদের বিভিন্ন ডিভিশনগুলো এবং তাদের বিষয়বস্তু কি, এগুলো সম্পর্কে আজকে তোমরা ভালো করে বুঝে নেবে। দেখো এখানে লেখাই আছে যে ইম্পর্টেন্ট মেথডস অফ ইনস্ট্রাকশন। বুঝতেই পারছো আশা করি সবাই। তো মেথডসগুলো শুরু করার আগে আগে আমরা বুঝে নেব যে এই মেথডসগুলোকে তিনটি পার্টে ভাগ করা হয়েছে। আমি তোমাদেরকে এই টিচিং অ্যাপটিটিউডের প্রথম ক্লাসে বলেছিলাম সম্পূর্ণ যে ভিডিওটির তার যে পিডিএফটি সেটি আমি কেবিএস মাদান বুক থেকে ফলো করে তোমাদেরকে সলভ করে যাচ্ছি। আগামীতেও তাই হবে। তো আগে যে চারটি তোমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে ক্লাস দেওয়া আছে সেগুলো যারা যারা মিস করেছো বা এখনও দেখোনি, খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে। তোমরা জানো প্রত্যেকের ডিসেম্বর মাসে এনটিএ নেট পরীক্ষা আছে, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামটিও আছে। তো যারা যারা আগেকার ক্লাসগুলো মিস করে আছো তারা অবশ্যই ওই চারটি ক্লাস দেখে নেবে, দেন আজকের আমাদের এই 5 নাম্বার ক্লাসটি তারপর ভালো করে দেখে নেবে। ওকে, তো যেটি বলছিলাম যে টিচিং ইম্পর্টেন্ট মেথডস অফ ইনস্ট্রাকশন। তো এখানে দেখবে কটি আছে। আমি প্রথমে বলছি তোমাদেরকে ইনস্ট্রাকশনে 5টি গ্রুপ আছে। হ্যাঁ, কি কি দেখবে এখানে বলেছে টিচার সেন্টার্ড, এটা হলো টিচার সেন্টার্ড মেথড। ওকে, প্রথমে কী বললাম টিচার সেন্টার্ড, দেন একটা হয় হলো লার্নার সেন্টার্ড, আর এই দুটো মিলে একটি আছে হলো সেটাকে আমরা বলি মিক্সড একটা গ্রুপ আছে। হ্যাঁ, তো টোটাল তিনটি কী বললাম, টিচার সেন্টার্ড মেথড, একটি হলো মিক্সড, আর একটি হলো লার্নার সেন্টার্ড মেথড। আজকে আমি তোমাদেরকে টিচার সেন্টার্ড মেথড আর এই মিক্সড স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি। নেক্সট আমরা অন্য আরেকটি ক্লাসে লার্নার সেন্টার্ড মেথডগুলি আলোচনা করব। তো এখানে একভাবে তোমরা একটু এক ঝলকে দেখে নাও যে লার্জ গ্রুপ মেথডস বা যেটা আমরা টিচার সেন্টার্ড মেথড বলি সেখানে কোন কোন মেথডসগুলো আছে। তো প্রথমে এখানে যেটা আসে দেখবে 1 নাম্বার, আমরা এটা অনেকেই জানি এগুলো যে এই সম্পর্কে। প্রথমে এটি আছে দেখবে লেকচার মেথড আছে, লেকচার্স মেথড, দেন আছে টিম টিচিং, তৃতীয়তে আছে টিভি অর ভিডিও প্রেজেন্টেশন, 4 নাম্বার আছে দেখবে ডায়লগিক টিচিং অ্যান্ড ডিরেক্ট টিচিং। এই যে চারটি তোমাদেরকে বললাম এই চারটি হলো লেকচার টিচার সেন্টার্ড মেথডের মধ্যে পড়ে। এরপরে আমরা যেটা পড়ব তা হলো মিক্সড স্ট্র্যাটেজি, যেখানে বোথ টিচার অ্যান্ড লার্নার বোথ দুটো মিলে হয়। মনে রাখবে যে বেশিরভাগই এই সম্পূর্ণটু লার্নার সেন্টার হিসাবেই গণ্য করা হয়। তো এর মধ্যে প্রথমে আছে দেখবে গ্রুপ ডিসকাশন, ভালো করে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেন আছে সেমিনার, এরপরে প্যানেল ডিসকাশন, ব্রেন স্টর্মিং, প্রজেক্ট মেথড অর ওয়ার্ক, টিউটোরিয়ালস, কেস স্টাডি, রোল প্লে, সিমুলেশন অ্যান্ড ডিমনস্ট্রেশন। এই যে তোমাদেরকে 10টি আমি মেথডস বললাম তাদের সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। তো চলে আসি আমাদের প্রথম যেটি দেখবে পরের পেজে আমি শুরু করছি। প্রথমটি হলো লেকচার মেথড। হ্যাঁ, প্রথমে আছে দেখবে লেকচার মেথড, আর প্রথমে বলছি এখানে যে প্রথম চারটি বলবো সেই চারটি হলো টিচার সেন্টার থেকে। হ্যাঁ, তো দেখো কি বলেছে প্রথমে, লেকচার মেথড ইজ দ্য মোস্ট কনভেনশনাল অ্যান্ড ডোমিনেটিং টিচিং মেথড। লেকচার মেথডকে বলা হয়েছে এটা মোস্ট কনভেনশনাল, সেই দীর্ঘ প্রাচীন যুগ থেকেই এই ধরনের সিস্টেমটা হয়ে আসছে। আর কি বলেছে, অ্যান্ড ইজ প্রিফার্ড বাই মেনি টিচার, বেশিরভাগ শিক্ষক মহাশয় কিন্তু এই শিক্ষক শিক্ষিকা মহাশয় যারা আছেন প্রত্যেকে কিন্তু এই স্টাইলটি ফলো করেন। ইন দিস মেথড এ টিচার অ্যাটেম্প টু এক্সপ্লেন ফ্যাক্ট প্রিন্সিপালস অফ রিলেশনশিপ টু হেল্প লার্নার্স আন্ডারস্ট্যান্ড। এই ধরনের শিক্ষা পদ্ধতিতে একজন শিক্ষক মহাশয় কী করেন, তিনি বিভিন্ন তত্ত্ব সম্পর্কে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবেন কাদেরকে, শিক্ষার্থীদেরকে।
Here the teacher is an active participant and students are assumed to passive listeners. এই ক্ষেত্রে একজন শিক্ষক মহাশয় যিনি থাকেন অ্যাক্টিভ মোডে এবং যিনি শিক্ষার্থী যিনি বা যারা আছেন তাকে ধরা হয় প্যাসিভ মোডে। ইউজুয়ালি দ্য স্টুডেন্ট ডু নট কনভার্স উইথ দ্য টিচিং ডিউরিং এ লেকচার বাই দ্য টিচার। যখন আমরা যিনি শিক্ষক মহাশয় তার লেকচার প্রোভাইডটি করছেন তখন কোনো ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষার্থীরা কোনো ডিস্টার্ব বা সেখানে কথা বলেন না। হ্যাঁ, দ্যাট ওয়ে ইট ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন। আর এটিকে আমরা কমিউনিকেশনের ভাষায় যখন আমরা কমিউনিকেশন চ্যাপ্টার পড়ব এই ধরনের সিস্টেমকে কমিউনিকেশনের ভাষায় বলা হয় ওয়ান ওয়ে কমিউনিকেশন। কারণ একদিক থেকেই আদান হচ্ছে, কোনো কোনো প্রদান হচ্ছে না, আদান প্রদান যে সব ব্যাপারটি যেটা কমিউনিকেশনের প্রধান বিষয়বস্তু সেটি এখানে হয় না। ইট ইজ কন্টিনিউয়াস ইন নেচার, এটি চলতে থাকে। দ্য ক্লাস লিসেন্স রাইটস অ্যান্ড নোটস ফ্যাক্ট দ্য আইডিয়া ফর রিমেম্বারিং অ্যান্ড টু থিঙ্ক দেম ওভার লেটার। ক্লাস চলাকালীন সাধারণ শিক্ষার্থীরা কী করবেন, যা টিচার মহাশয় বলছেন কোনোভাবে তারা লিখে নেবেন এবং সেই সম্পর্কে তারা পরে বিস্তারিত বুঝে নেবে। ইট ক্যান বি মেড এ টু ওয়ে কমিউনিকেশন ইফ দ্য টিচার অ্যালাউস স্টুডেন্ট টু আস্ক ফিউ কোশ্চিন টু ক্ল্যারিফাই এ পয়েন্ট বাট ডিসকাশন ইজ নট ইউজুয়ালি হেল্ড। এই যে তোমাদেরকে এখনই বললাম এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, তো এটাকে টু ওয়ে কমিউনিকেশন করা যাবে। মানে যদি শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার অধিকারটি দিয়ে থাকেন, সুযোগটি দিয়ে থাকেন বা দিয়ে দেন, সেক্ষেত্রে কী হবে, তথ্যের আদান প্রদান। শিক্ষক মহাশয় বলছেন, শিক্ষার্থীরা তার থেকে প্রশ্ন জিজ্ঞেস করছেন, তার উত্তর শিক্ষক মহাশয় তাদেরকে দিচ্ছেন। এই সিস্টেমটা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাহলে এটি টু ওয়ে কমিউনিকেশন হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলে টিচার্স মেথডের মধ্যে কী ছিল লেকচার্স মেথডে। এরপরে দেখো বলছে এর বেসিক্স ফিচার বলেছে, এর বিষয়বস্তুগুলো কী বা বৈশিষ্ট্য কী বলছে। দেখো, ইট ইজ ফর্মাল অ্যান্ড ন্যারেটিভ ইন নেচার, এটা খুব ফর্মাল একটা নেচার আর কি। হ্যাঁ, ইট প্রেজেন্ট এ সিরিজ অফ ইভেন্ট অর ফ্যাক্ট, এটা অনেকগুলো তথ্য তোমাকে খুব অল্প সময়ের মধ্যে প্রোভাইড করতে পারবে। ইট এক্সপ্লোর দ্য প্রবলেম, যে প্রবলেমটা একজন শিক্ষার্থীর মধ্যে আছে সেটা খুব সহজে বিস্তার করতে পারবে। হ্যাঁ, এরপর দেখো বলেছে এর অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজগুলো ভালো করে বুঝে নিবে। অ্যাডভান্টেজ লিমিটেশন খুব মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, দেখো অ্যাডভান্টেজ কী বলেছে, প্রথমেরটাই 1 নম্বরে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ এ ইকোনমিক্যাল অ্যান্ড এ সিঙ্গেল টিচার ক্যান টিচ এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট অ্যাট এ টাইম হুইচ ইজ নট পসিবল বাই ইউজিং আদার মেথড। এই যে লেকচার মেথড যেটা বললাম এটা খুব সুলভ, হ্যাঁ, খুব অল্প খরচায় হয় এবং একজন শিক্ষক একা কী করতে পারেন, বিশাল সংখ্যক একটি শ্রেণীকক্ষকে বা ধরে নাও যে অনেকজনকে একসঙ্গে কী করতে পারেন, তাদের প্রবলেম যে পড়াশোনাটা যেটা বা যে টপিকটা তারা সব বুঝতে পারছে না সেটা সুবিস্তারিতভাবে তাদেরকে বোঝাতে পারেন, যেটা অন্য আর যতগুলো মেথড আছে সেখানে সম্ভব নয়। আর কি দেখো বলেছে ইট সেভ মাচ টাইম অ্যান্ড দ্য সিলেবাস ক্যান বি ভেরি ইজিলি কভার্ড উইদিন এ প্রেসক্রাইব টাইম। খুব স্বল্প সময়ে এই মেথডের মাধ্যমে একজন শিক্ষক কী করতে পারে, তার সিলেবাসটা খুব স্বল্প সময়ের মধ্যে সে সম্পূর্ণ করতে পারেন। ওকে, আর কি বলেছে, ইট সিম্পলিফাইজ টু টাস্ক অফ দ্য টিচারের যে কাজগুলো সেটা খুব সিম্পলি করতে পারেন। ইট ইজ ইউজফুল ফর ইম্পার্টিং ফাংশন ইনফরমেশন অ্যান্ড ড্রয়িং অ্যাটেনশন টু ইটস ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি বলেছে দেখবে 4 নাম্বার, ডিউরিং লেকচার ইন্টারাপশন অ্যান্ড ডিস্ট্রাকশন আর ইউজুয়ালি অ্যাভয়েডেড। তোমাদেরকে আমি আগেই বললাম যে যখন শিক্ষক মহাশয় লেকচার প্রোভাইড করবেন সেই সময় কিন্তু কোনো ধরনের কোনো ডিস্টার্ব বা ইন্টারাকশান সেখানে তৈরি করা যাবে না। হ্যাঁ, এটাকে অ্যাভয়েড করে রাখা হয়। লিমিটেশন কি, এই লিমিটেশনগুলো আবার ভালো করে আমাদের পড়তে হবে। লিমিটেশনগুলো কী আছে বলেছে, ইট প্রোভাইড ভেরি লিটল অপরচুনিটি ফর স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যাজ দ্য টিচার টেক্স স্পেশাল কেয়ার টু মেক দ্য ক্লাস ইন্টারেস্টিং। যেহেতু শিক্ষক মহাশয় এক দিক থেকে লেকচার প্রোভাইড করেই যাচ্ছেন,
একটা কিছু বিষয় আলোচনা করে দিয়েছেন, এক্ষেত্রে কী হতে পারে, শিক্ষার্থীদের মধ্যে ল্যাক কাজ করতে পারে, তারা কি করতে পারে যে পড়াশোনার দিক থেকে অমনোযোগী হতে পারে। তাই শিক্ষক মহাশয়েরই এটা কর্তব্য যে তার যাতে তার লেকচারটি সমস্ত শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনে সেই ব্যবস্থা করা। তো এটা একটা লিমিটেশন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে এই সম্ভাবনা থাকে না। 2 নম্বর বলেছে, ইট ইউজুয়ালি ডাজ নট প্রোভাইড অপরচুনিটি টু লার্নার্স টু সলভ প্রবলেম। একজন লার্নার, একটা ক্লাসে যদি 60 জন লার্নার থাকে, 60 জনের 60 ধরনের প্রবলেম হতে পারে। তো লেকচার মেথডে এই ধরনের যে প্রবলেমগুলো তা সলভ করার সম্ভাবনা থাকে না। 3 নম্বর কি বলেছে, ইট অফার লিমিটেড অপরচুনিটি টু চেকিং লার্নিং প্রোগ্রেস whether the student are attending and understanding all that the teacher is explained। যেহেতু একতরফাভাবে লিসেনার, যিনি শিক্ষক তিনি তার লেকচার প্রোভাইড করে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে অ্যাটেনশনটা ব্রেক করতে পারে অনেক ক্ষেত্রে। অনেক সময় এই অ্যাটেনশন ব্রেক করার জন্য অনেক স্টুডেন্ট অমনোযোগী হয়ে যেতে পারে বা তাদের পড়া বোঝার অসুবিধা হতে পারে, যে প্রবলেমটা তাদের ছিল সেই প্রবলেম হয়তো সলভ হলোই না, এরকম একটা প্রবলেম হতে পারে। ওকে, তো এটা আর সলিউশন হয় না। আর কি এখানে একটা কথা বলছে দেখো, এ ফেজেস অফ এক্সপ্রেশন ইন হুইচ এ সেম থিং ইজ সেইড টুইচ ইন ডিফারেন্ট ওয়ার্ডস ইজ কল্ড টোটোলজি। এইটা ভালো করে পড়ে নেবে, টোটোলজি কি, অনেক সময় শিক্ষার্থীরাদেরকে বোঝানোর জন্য শিক্ষক মহাশয় কী করেন, একই ধরনের শব্দ, একই ধরনের বিষয়বস্তুকে বিভিন্ন নানা ধরনের 2-3 ধরনের বিভিন্ন সহজ সরল ভাষায় তাদের কাজ সামনে তুলে ধরে। এই যে সিস্টেমটা, একেই বলা হয় টোটোলজি, যেটা এই ধরনের সিস্টেমের মধ্যে আসে না, কারণ লেকচার মেথড অনেকটা পড়া একবারে কমপ্লিট করানোর চেষ্টা করা হয়। সেক্ষেত্রে একটি বিষয়বস্তু নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করা হলে শিক্ষার্থীরা সেটা নিতে চায় না, তো এটা ওখানে ব্রেক করে আর কি। ওকে, আর কি বলেছে দেখো নেক্সটে, আর এখানে বলেছে, দ্য লিসেনার অ্যাবিলিটি টু ইন্টেলিজেন্স অফ দ্য স্টুডেন্টস আর নট টেকেন কেয়ার অফ। যে লিসেনার্স তাদের অ্যাবিলিটি, যে শোনার ইচ্ছা, বোঝার ইচ্ছা, হ্যাঁ, স্বাচ্ছন্দ্যভাবে বোঝার ইচ্ছা, এই জিনিসগুলো কিন্তু কম বেশি থাকে, ফলে এটা একটা ল্যাক করে যায় আর কি। 5 নম্বর কী বলছে, ইট ডাজ নট অ্যালাউ ইন্ডিভিজুয়াল পিস অফ লার্নিং। এইটুকুই ছিল এখানে। আর একটা এখানে কথা বলতে দেখো, সাজেশন টু মেক লেকচার মেথড মোর এফেক্টিভ। এই যে লেকচার মেথডের যে প্রবলেমগুলো তোমরা দেখতে পেলে, এই প্রবলেমগুলো যদি আমরা সরিয়ে দিতে পারি, তাহলেই আমাদের লেকচার মেথডটা খুব এফেক্টিভ হবে। কিন্তু কি করলে সে প্রবলেমগুলো যাতে না আসে, কি করলে সেগুলো থেকে সমস্যার সমাধান করা যেতে পারে, সেগুলো এখানে বলা আছে। তো প্রথমে 1 নম্বরটি কী বলে দেখো, দ্য টিচার শুড অ্যাভয়েড দ্য টেন্ডেন্সি টু রিড ফ্রম দ্য লেকচার নট ওয়ার্ড টু ফরওয়ার্ড। টিচার শুধু এসে বই দেখে ঝরঝর করে পড়ে গেল, এটা করলে কিন্তু লেকচার মেথড যথোপযুক্ত হলো না। তার জন্য তাকে করতে হবে লাইন বাই লাইন পড়ে তার মানে যথেষ্ট সহজ ভাষায় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। তাহলে কী হবে, শিক্ষার্থীরা সেটা মনোযোগ সহকারে শুনবে। পাশাপাশি একটু ছবি আঁকিয়ে দেওয়া, একটু গল্প বলে শুনিয়ে দেওয়া, একটু ম্যাপ, এই কাজগুলো যদি করা হয় তাহলে অবশ্যই ছাত্রছাত্রী সেটা মনোযোগ সহকারে দেখবে, শুনবে, বুঝবে। 2 নম্বর বলেছে, দ্য টিচার শুড মেনটেন আই কন্ট্যাক্ট। এটা কিন্তু খুব, শিক্ষক মহাশয় অন্যদিকে তাকিয়ে আছেন, ছাত্ররা অন্যদিকে, ছাত্রীরা অন্যদিকে তাকিয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু পড়াটা মনোযোগের সহকারে হয় না আর কি। তো একজন শিক্ষক যিনি থাকবেন ক্লাসরুমে, তিনি প্রত্যেকটি ছেলে মেয়ের দিকে সমানভাবে নজর রেখে আই কন্ট্যাক্ট, চোখের সাথে চোখ মিলিয়ে পড়ানোটা বোঝাবেন। গুড লিসেন প্ল্যানিং অ্যান্ড ইন্ট্রোডাক্টরি রিমার্কস, মেইন হেডিংস, সাব হেডিংস, ফিগার অ্যান্ড ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড কনক্লুডিং রিমার্কস। দ্য স্টুডেন্ট শুড গেট অপরচুনিটি টু মেক নোটস। এই যে দেখো, গুড লিসেন প্ল্যান, যেটা পড়াবেন না সেটা খুব সহজ সরল হবে। যেভাবে পড়াবেন, কঠিন ভাষা প্রয়োগ কম করবেন, সহজ ভাষায় উপস্থাপন করা, বিভিন্ন ম্যাপ, চার্ট, হেডিং, ফিগার, এগুলো খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে। দেয়ার শুড বি এ ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমি এখনই বললাম যে সিম্পল ল্যাঙ্গুয়েজ থাকবে। 4 নাম্বার, আর কিছু বলছি না। এরপরে বলছে দেখো, মেক এফেক্টিভ দ্য অডিও ভিজুয়াল ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস টু ইমপ্রুভ দ্য কমিউনিকেশন অফ আইডিয়াস। সহজই ছিল। মেক অ্যাপ্রোপ্রিয়েটেড ইউজ অফ ইলাস্ট্রেশন অ্যান্ড এক্সাম্পল। একদম যে আমি এমন একটা উদাহরণ দিব না যাতে করে শিক্ষার্থীরা তা ধরতে বা বুঝতে অসুবিধা হোক।
তো যে টপিক নিয়ে আলোচনা হবে সেই সম্পর্কে একটা সঠিক এবং যথোপযুক্ত একটি এক্সাম্পল তুলে ধরতে হবে ছেলে মেয়েদের সামনে। আর কি বলছে, টিচার শুড প্রোভাইড শর্ট ব্রেকস ডিউরিং দ্য লেকচার পিরিয়ড ফর আস্কিং থ্রু প্রোভাইডিং স্টিমুলেটিং অ্যান্ড প্রবলেম সলভিং কোয়েশ্চেন, লিভ টাইম অ্যাট দ্য এন্ড অফ ক্লারিফিকেশন অ্যান্ড কোয়েশ্চেন। শিক্ষক মহাশয় একদম 1 ঘন্টা 2 ঘন্টা ধরে একদম কোনো একটা বিষয়বস্তু আলোচনা করেই যাচ্ছেন, বোরিং ফিল করবে ছাত্রছাত্রীরা। তো কী করবেন, তিনি 10 মিনিট 20 মিনিট 30 মিনিট অন্তর কী করে একটা ব্রেক দেবেন। হয়তো 30 মিনিট ধরে তিনি পড়িয়ে নিলেন, পড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য ব্রেক দিলেন। এই ব্রেক টাইমে তিনি কী করলেন, ওই 30 মিনিটে কী পড়ানো হয়েছে, কতটুকু তারা বুঝতে পারলো, এই নিয়ে একটু প্রশ্ন, একটু কুইজ করা হলো। তো এই ধরনের যদি এই যে 7টা আমি বললাম, এই 7টি যদি আমরা পথ ফলো করি সেক্ষেত্রে কিন্তু লেকচার মেথড মোস্ট এফেক্টিভ হবে। তো আশা করছি বুঝতে পারলে এটি। এবার আমরা আসি হলো পরেরটিতে। দেখো পরেরটিতে কী বলেছে, দেখবে টিম টিচিং মেথড। পরেরটি হলো টিম টিচিং মেথড, এটি হলো টিচার সেন্টার মেথড কিন্তু। হ্যাঁ, তো এখানে কি বলেছে ভালো করে বুঝে নাও এর বিষয়বস্তুগুলি। টিম টিচিং ইজ অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ in teaching large group in which 2 or more teachers are involved in planning, executing and evaluating the learner experience for a group of students। যেখানে একটি ক্লাসরুম ধরে নাও, একটি ক্লাসরুমে কী করবেন, একজন টিচার একজন থাকবেন না, হ্যাঁ, টিচার কী হবেন 3-4জন টিচার এসে একটি গোটা সম্পূর্ণ ক্লাসরুমে কোনো একটি টপিক সম্পর্কে আলোচনা করছেন। টিম টিচিং কিন্তু মনে রাখবে, একা একজন শিক্ষক নয়, তার সঙ্গে আরও 2জন 3জন 4জন এই ধরনের একটি টিম বানিয়ে নেওয়া হলো। বানিয়ে নিয়ে তারা কী করছে, ক্লাস শ্রেণীকক্ষে এসে পরপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছে। এই ধরনের যে টিচিং একেই বলা হবে টিম টিচিং। ওকে, বলেছে কি দেখো অ্যাডভান্টেজ কি এগুলো। আচ্ছা, প্রথমে যেটা পড়লে লেকচার মেথড সেটা কিন্তু অবশ্যই বড় ছিল, এর পরেগুলো সব ছোটো ছোটো আছে। মেন বিষয়বস্তু বুঝে নেবে তাহলেই হয়ে যাবে। অ্যাডভান্টেজ কি বলেছে দেখো, শেয়ারিং দ্য বেস্ট ফ্যাকাল্টি বাই মোর স্টুডেন্টস। যেহেতু তুমি 4-5জন টিচার একসঙ্গে ইনফরমেশন প্রোভাইড করছে, তাহলে এটা একটা ভালো অ্যাডভান্টেজ যে স্পেশালিস্ট যারা তাদেরকে দিয়ে সুন্দর সুবিস্তারিতভাবে বিষয়বস্তুগুলো আলোচনা করা হচ্ছে। 2 নম্বর বলছে অপটিমাম ইউজ অফ মাল্টিপল টিচিং টেকনিক্স অ্যান্ড ডিভাইস। কোনো একজন শিক্ষক কোনো একটি টপিকের এ অংশ বোঝাচ্ছেন, দ্বিতীয় টিচার যিনি আছেন তিনি বি অংশ বোঝাচ্ছেন, তৃতীয় কোনো ব্যক্তি তিনি সি অংশ বোঝাচ্ছেন। এই যে দেখো স্পেশালিস্ট যে টেকনিক্সগুলো প্রয়োগ করা হচ্ছে, কেউ হয়তো ভালো ছবি আঁকিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, কেউ গান করে করে বুঝিয়ে দিচ্ছেন, এইরকম একটা প্রভাব। হ্যাঁ, এরপর কি ইমপ্রুভমেন্ট টিচিং ইকুয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি, ইমপ্রুভমেন্ট অফ টিচিং কোয়ালিটি। যদি 4জন, যে কাজটা একা একজনের কাছে হচ্ছিল না, আমি সেটাকে 4জনের কাছে ভেঙে, মানে 4জন টিচার সেই টপিকটা নিয়ে আলোচনা করছেন। তো এই যে এ বি সি ডি এইভাবে 4টি গ্রুপ করে নিয়ে 4টি পার্ট করে যখন তারা করছেন, প্রত্যেকে সেই টপিকের হয়তো মাস্টারি করা আছে বা তারা এক্সপার্ট আছেন, তো তাদের ক্ষেত্রে সেই টপিকগুলো খুব গুণগতভাবে শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিতে পারবেন তারা। আচ্ছা, এর কিছু লিমিটেশনও আছে। লিমিটেশন কী বলেছে দেখো, ফাইন্ডিং টিচার্স উইথ স্পেশাল কম্পিটেন্সিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক। এই যে বললাম 4জন বা 5জন স্পেশাল টিচার পার্ট অনুযায়ী, এরকম 4-5জন টিচার পাওয়া মুশকিল, এটা একটা লিমিটেশন। মোর টিচার আর রিকোয়ার্ড ফর দিস মেথড। এবার একটা ক্লাসে এরকম 5জন, এবার এক একটি শ্রেণীকক্ষ হয়তো কোনো স্থানে কোনো কলেজ বা স্কুলে আছে এরকম 50টি, তাহলে 50টি শ্রেণীকক্ষের জন্য তোমার 250জন টিচার লাগবে একটা স্কুলে। বোঝো একসঙ্গে যখন শ্রেণীটা চলবে অসম্ভব, তাহলে অনেক টিচার, এত টিচার প্রোভাইড করা মুশকিল। নট ইউজফুল ফর টিচিং অল সাবজেক্টের জন্য এটা হয় না। কিছু কিছু সাবজেক্টের জন্য ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য এরকম টিম টিচিং প্রয়োজন নেই। রিকোয়ার মাচ টাইম ফর প্ল্যানিং অ্যান্ড স্কেডিউলিং। একটি ক্লাসে 4জন ক্লাস করাচ্ছেন, বুঝতেই পারছো যে তাহলে 1 ঘন্টায় হবে না, 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। তাহলে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে কিন্তু 1 বছর তখন আর হবে না, 2 বছর হবে, আমার তো বিশাল একটা টাইম পিরিয়ড লেগে যাচ্ছে। যে এটা একটি এর লিমিটেশন। ওকে, তাহলে টিম টিচিং আশা করি বুঝতে পারলে। এবার সে টিভি অর ভিডিও প্রেজেন্টেশন। টিভি অর ভিডিও প্রেজেন্টেশন কি দেখো নাও, টেলিভিশন অর ভিডিও প্রেজেন্টেশন ইজ অ্যান ইমপ্রুভড
presentation of radio or audio presentation, and it can virtually bring the whole world inside the classroom. আচ্ছা, এ সম্পর্কে ইংরেজিতে যা এখানে বলছে আমি তোমাদেরকে সহজ সরল ভাষায় বলে দিচ্ছি। দেখো, টিভি আর ভিডিও প্রেজেন্টেশন যেটি, তো কোনো একটি ক্লাস, আজকে যে তোমরা যে অনলাইনে আমার ক্লাস দেখছো, সেখানে তোমরা কিন্তু তোমাদের সামনে একটি ভিডিও প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে, একটি ভিডিও যেখানে আমি তোমাদের কাছে একটা পিডিএফ নিয়ে এসেছি, এর মাধ্যমে তোমাদেরকে আমি বলছি, তোমরা ভিডিও দেখছো, পাশাপাশি আমি যা বলছি সেগুলো তোমরা বুঝে নিচ্ছ, শুনে নিচ্ছ। এই ধরনের যে সিস্টেম, এটি হলো ভিডিও প্রেজেন্টেশন। এটি যদি টিভিতে দেখানো, তোমরা হয়তো মোবাইলে দেখছো, ল্যাপটপে দেখছো, সেক্ষেত্রে সেটি হয়ে গেল একরকম। এটি যে টিভিতে হয়ে যেত, তাহলে টিভি বেসে প্রেজেন্টেশন হয়ে যেত, টেলিভিশনে হয়ে যেত। তোমরা জানো হয়তো এরকম মুক্সের বিভিন্ন চ্যানেলগুলো আছে, সেটা টিভিতে দেখানো হয় ক্লাসগুলো। তো এই ধরনের, এর অ্যাডভান্টেজ কী? এবার দেখো অ্যাডভান্টেজ কী বলছে। মেনি ইম্পর্টেন্ট পার্সোনালিটি এক্সপ্রেস দ্য ব্রড টু দ্য ক্লাসরুম থ্রু ভিডিও প্রেজেন্টেশন। যেটি ক্লাসে সম্ভব হয়নি, এরকম অনেক টপিক ক্লাসের মধ্যে সম্ভব হয়নি, সেগুলো হলো খুব কম সময়ের মধ্যে কী করে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরকম বুদ্ধি করা যেতে পারে, ভিডিও করে ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেওয়া হলো। স্পেশালি ইউজফুল ফর অ্যাডাল্ট লার্নার্স। এটা কিন্তু একটি অ্যাডভান্টেজ। হ্যাঁ, এটা স্পেশালি অ্যাডাল্ট লার্নারদের জন্য, বড়দের জন্য, এটা কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হবে না। হ্যাঁ, 3 নম্বর কী বলছে, ইলুস্ট্রেট লেকচার অ্যান্ড ডিমনস্ট্রেশন ক্যান বি supplemented by other teaching instructional facilities such as slide, model, specimens, etc. এই কাজগুলি এখানে দেখেন। ইলাস্ট্রেটেড লেকচার ডেমনস্ট্রেশন ক্যান বি সাপ্লিমেন্টেড বাই আদার টিচিং ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটি, ইজিলি অ্যাক্সেসিবল ফর লার্নার ইন রিমোট এরিয়া। এইটা খুব ভালো একটা জিনিস। আগের যেটা 3 নম্বর ছিল, তার থেকে 4 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই যে যা যা বলে দিচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটি বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াসে চলে এসেছে। তো এটা যেটা বললাম যে রিমোট এরিয়া, যে সমস্ত জায়গাতে বা যে এমন কোনো জায়গাতে যেখানে স্কুল কলেজের পরিমাণ স্বল্প বা নেই বলতে গেলে, বর্ডার সাইড এলাকাগুলোতে বা পাহাড়ি প্রত্যন্ত স্থানগুলোতে, তো সেই সমস্ত স্থানে তোমার স্কুল নেই, কলেজ নেই, কিন্তু টিভি তো প্রত্যেকে ঘরে ঘরে, প্রত্যেকে হাতে হাতে আছে, মোবাইল ফোন প্রত্যেকে হাতে হাতে আছে। এই যে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে পড়াশোনাটা তাদের হাতে হাতে, মোবাইল তো টিভি তো পৌঁছে গেল, এটি একটি অ্যাডভান্টেজ। স্পেশালি ইউজফুল ফর সাবজেক্ট সাচ আর জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, ইটিসি। এই দুটোর ক্ষেত্রে জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি পাশাপাশি অন্যান্য সাবজেক্টও আছে। এখন তো প্রত্যেক সাবজেক্টের জন্যই কিন্তু ভিডিও প্রেজেন্টেশন চলে এসেছে। ওকে, লিমিটেশন আছে প্রত্যেকটি। দেখো যা যা আমি তোমাদেরকে মেথডস বলছি, তার প্রত্যেকটিতেই যেমন অ্যাডভান্টেজ আছে, পাশাপাশি কিন্তু লিমিটেশনও আছে। কি একটা, লেস পসিবিলিটি ফর টু ওয়ে কমিউনিকেশন। যেহেতু আমি তোমাদেরকে এই যে ভিডিওটি দিয়ে দিচ্ছি, তাহলে আমি তো এখনই বললাম এটি ভিডিও প্রেজেন্টেশন, আর এখানে আমি যা বলছি তাই তোমাদেরকে শুনতে হবে। তুমি কিন্তু আমাকে থামিয়ে, যখন ভিডিও তোমাদেরকে দেওয়া হয়ে যাবে, থামিয়ে কিছু আমার থেকে কিন্তু শুনতে পাবে না। আমি একটা যা বলে দিলাম, তোকে বলতে পারবো না স্যার এই জায়গাটা বুঝিয়ে দেন একবার, আমি বুঝতে পারলাম না, আমি কিন্তু সে শুনতেই পাবো না বা বুঝতেই পারবো না। আমি তো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এই যে ঘটনাটা এখানে হলো, এটা যদি সামনাসামনি প্রত্যক্ষভাবে সামনাসামনি বসে পড়ানোটা হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একবার কেন, দুবার কেন, 3বার, 4বার, 5বার, যতবার কেউ বুঝতে চাইবে ততবার বোঝানো যাবে। কিন্তু ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রে একবার চলে যাওয়ার পর কিন্তু সেটি আর রিপিট হবে না। তো এটা একটা লিমিটেশন। আচ্ছা, সেটা লাইভ ক্লাসের ক্ষেত্রে। হ্যাঁ, রেকর্ডের ক্ষেত্রে তুমি পিছিয়ে নিয়ে আবার দেখতে পারো। আর ইট ক্যান বি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট কমপ্লিকেটেড শিডিউল ফর দ্য পিরিয়ড অফ দ্য টেলিকাস্ট। এবার কখন কোন সময় টেলিকাস্ট হবে, সেই সময় তুমি ফ্রি আছো কি না, এমন একটা সময় টেলিকাস্ট হলো, এখন আমাদের এই বিভিন্ন স্থানে বিভিন্ন টাইম হয়, তোমরা এটাও জানো, জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী সেই সময় অ্যাডজাস্ট হলো কি না, এগুলো একটু প্রবলেম থাকে। এবার আমেরিকাতে কোনো একজন ব্যক্তি সে বসে ইন্ডিয়াতে ক্লাসটা দেখছেন, সম্ভবত হতেই পারে এরকম। তো তার ক্ষেত্রে যখন আমেরিকাতে ক্লাসটি লাইভ চলছে, সে এখানে ঘুমোচ্ছে, স্বাভাবিক, উল্টো হয়ে যায়। তো এই একটি প্রবলেম থাকে। ওকে, এরপরে আসি আমি ডায়ালগিক টিচিং অ্যান্ড ডিরেক্ট টিচিং। প্রিভিয়াসে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন চলে এসেছিলো, ভালো করে এটা বুঝে নেবে। ডায়ালগিক টিচিং অ্যান্ড ডিরেক্ট টিচিং। Dialogic teaching was developed by Robin Alexander in early 2000 বলেছে কবে, 2000 সালেই শুরুতেই, হ্যাঁ 2000 সালের শুরুতেই
রবিন আলেকজান্ডার এই ডায়ালগিক টিচিং মেথডটি শুরু করেন। ইট harnesses the power of talk to stimulate and extend student thinking and advance their learning and understanding. যেভাবে লেকচার প্রোভাইড করা হয় একইভাবে কোনো একটি ক্লাসরুমে গিয়ে একটা ডায়লগ করা হয়। ডায়লগ যা শর্ট শর্ট থাকে, কিন্তু লেকচারের ব্যাপারটাকে দীর্ঘক্ষণ টাইম ধরে চলছে, দীর্ঘক্ষণ ধরে চলছে। ডায়লগের ক্ষেত্রে কী হবে, কেটে 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 ছোটো ছোটো করে সেই অংশগুলোকে পার্ট পার্ট করে উত্থাপন করা, ডায়লগ দেওয়া, ডায়লগ যেরকম হয় ঠিক ওই ধরনের আর কি। ইট হেল্প দ্য টিচার মোর প্রেসিয়াসলি টু ডায়াগনোস স্টুডেন্ট নিড ফ্রেম দেয়ার লার্নিং টেক্স অ্যান্ড অ্যাসেস দেয়ার প্রোগ্রেস। দেখো, যেইটুকু দরকার একটি লেকচারের ক্ষেত্রে কিন্তু সমস্ত সিলেবাসটি আলোচনা করা হয়, কিন্তু ডায়ালগ টিচিংয়ের ক্ষেত্রে এটুকু কী করতে হবে, যতটুকু দরকার আমার এই টপিকের ওপরে এই যে ছোট্ট একটা জায়গা, এইটুকু বুঝতে অসুবিধা হলো, সঙ্গে সঙ্গে টিচার তোমাকে এই ওই টপিকটি বুঝিয়ে দিলেন। এই ছোট্ট আকারে বুঝিয়ে দেওয়া অনেকটা কিন্তু এই ডায়ালগ টিচিংয়ে অন্তর্ভুক্ত। ওকে, এখানে একটা কথা আছে, পরে আমি এখানে প্রশ্নের মধ্যেও আছে, তোমরা যদি এটি ভালো করে বুঝে নাও তাহলে ডায়ালগ টিচিংয়ে বুঝে যাবে। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি টার্মড অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ ডায়ালগিক টিচিং। তো ডায়ালগিক টিচিংয়ের জন্য এখানে দেখবে 5টি শব্দ দেওয়া আছে। তো তাদের মধ্যে কোনটি কোনটি ডায়ালগিক টিচিংয়ের অন্তর্ভুক্ত এখানে বলা আছে দেখবে, কালেকটিভ, রেসিপ্রোকাল, সাপোর্টিভ, কিউমুলেটিভ আর পারপাসফুল। তো এই যে 5টি আমি তোমাদেরকে শব্দ বললাম, কি কি, কালেকটিভ, রেসিপ্রোকাল, সাপোর্টিভ, কিউমুলেটিভ অ্যান্ড পারপাসফুল, এই 5টি কিন্তু এই ডায়ালগিক টিচিংয়ের অন্তর্ভুক্ত। তো কি কি এর মানেগুলো বুঝে নাও। দেখো বলাই আছে যে অল দ্য অ্যাবভ, যা যা দরকার এখানে সেই 5টি আছে। তো কি কি দেখো, কালেকটিভ মিনস বিং টুগেদার। কালেকটিভ মানে এই ডায়ালগিক টিচিংয়ে টুগেদার, প্রত্যেকে অনেকে মিলে তারা কিন্তু ডায়ালগটা প্রোভাইড করে। রেসিপ্রোকাল মিনস লিসেনিং টু টিচ আদার, অন্যের থেকে শুনে নিয়েও তুমি কিছু টিচ করছো, শিখে নিচ্ছ, শুনে বুঝে নিচ্ছ, শিখে নিচ্ছ। সাপোর্টিভ মিনস ফ্রি এক্সপ্রেশন অফ আইডিয়া, খোলা মনে তুমি তোমার আইডিয়াগুলোকে কী করছো, সবার সামনে তুলে ধরছো। যদি এরকম না হয় তুমি তো নিজের ভুল ঠিকঠাক বুঝতে পারবে না। তো এটাও এই ডায়ালগ টিচিংয়ের অন্তর্ভুক্ত। কিউমুলেটিভ মিনস চেঞ্জিং অফ আইডিয়া, যেটা আগে ছিল একটা রকমের আইডিয়া, নতুন কিছু তথ্য জানতে বলে তোমার কিছু বিহেভিয়ার চেঞ্জেস হলো, আইডিয়া কিছু চেঞ্জেস হলো। পারপসফুল মিনস বিং অবজেক্টিভ। এই যে 5টি শব্দ বললাম, এই 5টি শব্দই কিন্তু ডায়ালগিক টিচিংয়ের অন্তর্ভুক্ত। ওকে, তো আশা করছি এটি বুঝতে পারলে। এই তো এই 4টি তোমাদেরকে এখনই বললাম। দেখো 4টি কী কী বললাম, একটি লেকচার মেথড বলেছি, একটি তারপর তোমাদেরকে বললাম হলো টিম টিচিং, যেখানে টিচাররা একটি টিম তৈরি করে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াটা প্রোভাইড করবে, যেটা যার টাস্ক থাকবে। তারপরে বললাম টিভি অর ভিডিও প্রেজেন্টেশন, আর লাস্ট বললাম হলো ডায়ালগিক টিচিং অর ডিরেক্ট টিচিং। ওকে, তো এই 4টি হয়ে গেল। এবার আমরা শুরু করব মিক্সড গ্রুপ অফ টিচিং। ওকে, কি শুরু করবো, মিক্সড গ্রুপ অফ টিচিং মেথডস। তো দেখো মিক্সড গ্রুপ টিচিংয়ে প্রথমে কি আছে দেখবে, আমি এখানে ওই ভূমিকা বলছি না, একদম ডিরেক্ট যেটা মেন শব্দ আমাদের সেখানে আসছি। প্রথমে আছে দেখবে গ্রুপ ডিসকাশন। দিস মে বি কাউন্টেড আন্ডার স্মল গ্রুপ টিচিং মেথড। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথড ইউজড বাই গ্রিক স্কলার অ্যান্ড স্কলার ফ্রম নালন্দা ইউনিভার্সিটি। গ্রুপ ডিসকাশনে এখনকার দিনে অনেক ছেলে মেয়েটি করে এই যে কী হলো, কোনো একটি গ্রুপ তৈরি করে, কিন্তু সেটা কিন্তু বেশি লোক হবে না, এখানে বলা আছে দেখবে যে দিস মে কাউন্টেড আন্ডার স্মল গ্রুপ টিচিং মেথড। হ্যাঁ, যেখানে হয়তো 5জন 10জন এরকমের শিক্ষার্থীরা মিলে একটি গ্রুপ তৈরি করে তারা নিজেরা কী করছে, কোনো একটি টপিক নিয়ে আলোচনা করে তার সলিউশন বার করে নিচ্ছে। এটি কোথায় ছিল প্রথমে দেখবে, এটা হলো ওল্ডেস্ট মেথড ইউজড বাই গ্রিক স্কলার। পরীক্ষায় কিন্তু চলে এসেছে, দাগানো আছে, ভালো করে বুঝে নিও। অ্যান্ড স্কলার ফ্রম নালন্দা ইউনিভার্সিটি, আর ভারতবর্ষের মধ্যে নালন্দা ইউনিভার্সিটি কিন্তু এই সিস্টেম ছিল। আর ভেতরে বিষয়বস্তু বলে দিলাম যে কি হবে এখানে, যে 4জন 5জন 10জন এই রকম বিভিন্ন একটা টিম, যারা কি করবে, কোনো একটি টপিক নিয়ে তারা নিজেদের মধ্যে ডিসকাশন করবে, একটা গ্রুপ বানিয়ে নিয়ে তারপর তারা নিজেদের মধ্যে ডিসকাশন করবে। এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে গ্রুপ ডিসকাশন মেথড। ওকে, আর এখানে যা যা আছে আমি এগুলো বলছি না, এগুলো মেন আমি তোমাদেরকে বলে দিলাম।
এরপরে দেখো এর বিভিন্ন ফর্ম বলেছে, হ্যাঁ। তো দ্য ফর্মস অফ ডিসকাশন, যে তোমরা এখনই পড়লে যে ডিসকাশন, এই ডিসকাশনের বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন ভাগ আছে। কি কি? দ্য টাইপ অফ ডিসকাশন ক্যান বি ক্লাসরুম ডিসকাশন, একটা ক্লাসরুমের মধ্যে আলোচনা করা হয়, এটা একটা ক্লাসরুম ডিসকাশন। ফর্মাল গ্রুপ ডিসকাশন, সাধারণ ব্যক্তি নিজেরা বাড়িতে বসে একটি আলোচনা করছে, এটাও হতে পারে। ডিসকাশন ইন থিমস অফ, বলেছে যে সিম্পোজিয়াম, প্যানেল, সেমিনার, কনফারেন্স। ওকে। আর এখানে প্রথমেরটা বলছে ক্লাসরুম ডিসকাশন, আমি আর বলছি না, একই জিনিস, যে ক্লাসের ভেতরে একজন টিচার বা কোনো একজন স্টুডেন্ট কি করেছেন, তার নেতৃত্বে 6জন বা 10জনের একটি টিম বানানো হয়েছে, সেই টিমটি কী করছে, একে অপর একটা টপিক নিয়ে আলোচনা করছে। আশা করছি বুঝতে পারলে এটি। ফর্মাল গ্রুপ ডিসকাশন, ফর্মাল গ্রুপ ডিসকাশন কোনটা হতে পারে, যে সাধারণ ব্যক্তি, কোনো 10জন 5জন সাধারণ ব্যক্তি বা এখানে স্টুডেন্টরাও হতে পারে, তারা পড়াশোনার বাইরে গিয়ে নিজেরা নিজেরা নিজেদের কোনো একটা বিষয় আলোচনা করে নিচ্ছে। ওকে। সেটা তোমার ওই ধরে নাও এখানে একটা টাইমও বলেছে 30 মিনিট হতে পারে, এরকম ব্যাপার, হ্যাঁ। আর এখানে সিম্পোজিয়াম, সেমিনার সম্পর্কে আছে, এটা একটু দেখে নেবে, হ্যাঁ। তো যেটা সিম্পোজিয়াম, সেমিনার আর আর যা যা আছে এগুলো নিয়ে পরের যে রিসার্চ অ্যাপটিটিউড, সেখানে খুব বিস্তারিত আলোচনা করা আছে, এখানে সেগুলো বিস্তারিত নেই অতটা, তো আমরা সেখানে ওগুলো আলোচনা করে নেব। এখানে বলেছে কি যে গ্রুপ ডিসকাশন ক্যান বি ফলোয়িং টাইপস অ্যাজ, গ্রুপ ডিসকাশনের প্রথমে একটাই তোমরা পড়লে, যেটা ফর্মস অফ ডিসকাশন পড়লে, এবার আছে এটা ডিসকাশনের টাইপসগুলো। তো এখানে ফলোয়িং টাইপস দেখো বলেছে, এটা প্ল্যানেড, পার্টলি প্ল্যান অ্যান্ড আনপ্ল্যান। তো প্ল্যান কোনটা, যেটা আগে থেকে প্ল্যান করা থাকবে, এই যে টপিক, এই টপিকের উপরে গ্রুপ ডিসকাশন করা হবে, কতক্ষণ করা হবে, কতজন ব্যক্তি সেখানে পার্টিসিপেট করবে গ্রুপে, এই যে এটাকে বলা হয় প্ল্যান করা বা প্ল্যান, হ্যাঁ। একটা আছে দেখো পার্টলি প্ল্যান কোনটা, আগে থেকে জাস্ট হয়তো টপিক সিলেক্ট করা ছিল বা আগে থেকে ব্যক্তি সংখ্যা সিলেক্ট করা ছিল, পরে হয়তো টপিক চুজ করা হয়েছে, সেই গ্রুপ ডিসকাশনটা কোন স্থানে হবে সেটা হয়তো পরে সিলেক্ট করা হয়েছে। এই যে অর্ধেকটা প্ল্যান করা আছে আর অর্ধেকটা কী হলো পরে হলো ইনক্লুড করে নেওয়া, হ্যাঁ। দেখো বলছে হেয়ার দ্য কনক্লুডিং and opening statement are known, but the discussion in between not directed or very loosely guided. ওকে। আরেকটা আছে আনপ্ল্যান, এখানে কোনো প্ল্যান করা নেই, কোনো টপিক আলোচনা করা হবে, কতজন থাকবে না থাকবে, বলেছে দেখো যে দ্য টপিক প্রেজেন্টেড ফর ডিসকাশন ইন উইদাউট এনি ওপেনিং স্টেটমেন্ট, কোনো আগে থেকে প্ল্যানিং করা নেই, উইদাউট এনি গাইডেন্স, কোনো গাইডেন্স নেই বা কোনো ট্রেনার, এগুলো কিচ্ছু নেই। আচ্ছা, কিন্তু অ্যাডভান্টেজগুলো এবার দেখে নিই। তো প্রথমে দেখো বলেছে কি অ্যাডভান্টেজ কি, বেসিক বিং এ স্টিমুলেটিং থিঙ্কিং প্রসেস, ইট হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট এ ক্রিটিক্যাল থিঙ্কিং। যেহেতু শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের কোনো একটি টপিক বা প্রবলেম নিয়ে আলোচনা করছে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা স্টিমুলেটিং থিঙ্কিং প্রসেস ডেভেলপ হবে, তারা নিজেরাই ক্রিটিক্যাল আলোচনার মাধ্যমে তাদের প্রবলেমটা খুঁজে বার করে নেবে, এটা একটা ভালো অ্যাডভান্টেজ। তৃতীয় কি, ইট ইজ দ্য পুলিং অফ নলেজ, আইডিয়া অর ফিলিং অফ সেভারাল পার্সন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ফ্যাক্টস, আইডিয়া অ্যান্ড কনসেপ্ট। আমি বললাম যে একটি গ্রুপ ডিসকাশন চলছে, সেখানে 10জন শিক্ষার্থী আছে, টপিক আমি দিয়ে দিলাম, যে টপিক হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এবার এই 10জনকে আমি XYABCD 1 2 3 4 এভাবে বিভিন্ন নাম দিয়েছি। এবার এক্স যে ব্যক্তি, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা সম্পর্কে একটি তথ্য বলল, ওয়াই ব্যক্তি একটি বলল, এ একটি বলল, বি একটি বলল, এরকম 10জন যখন 10 ধরনের একটা আইডিয়া বা কনসেপ্ট প্রোভাইড করবে, ওটা আবার কী করলো, পরবর্তী ব্যক্তি জানতে পারছে, তার থ্রু আরেকজন ব্যক্তি জানতে পারছে। তো এই যে পার্সন টু পার্সন অ্যানালাইসিসগুলো, ইন্টিগ্রেশন ফ্যাক্ট নতুন যা বের হয়ে এসছে, প্রত্যেকেই সেটা কিন্তু অবগত হয়ে যাচ্ছে। ওকে। আর এখানে কি বলছে, রেশনালাইজেশন অফ ফ্যাক্ট প্রমোট ইন্টেলিজেন্স লার্নিং টুগেদার বাই শেয়ারিং রেসপন্সিবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট। যেহেতু একটি গ্রুপের মধ্যে হচ্ছে, তাই একটি গ্রুপ, আমি গ্রুপটার নাম দিয়েছি ধরে নাও অরেঞ্জ গ্রুপ।
আর একটা গ্রুপের নাম দিচ্ছি অ্যাপেল গ্রুপ। তাহলে অরেঞ্জ গ্রুপের 9জন যে স্টুডেন্ট আছে তারা ভালো পার্টিসিপেট করছে, একজন পারছে না, তার জন্য গ্রুপের ফলাফলটা টোটালটা খারাপ হয়ে যেতে পারে। তাই ওই একজন যাতে ঠিকঠাক করতে পারে 9জন তাকে সামলে নিচ্ছে, স্বাভাবিক। তাই হয়ে যায় আমরা টিম যখন কোনো পার্টিসিপেট করি সেখানে, বা গ্রুপে কোনো পার্টিসিপেট করলাম আমরা প্রত্যেকে তাই করি, একে অপরকে হেল্প করি। এই যে একে অপরকে হেল্প করা বলছে, লার্নিং টুগেদার শেয়ারিং রেসপন্সিবিলিটি, তাহলে রেসপন্সিবিলিটি শিক্ষার্থীদের মধ্যে রেসপন্সিবিলিটি বাড়ে। ডেভেলপিং টিম স্পিরিট ইন টিচিং লার্নিং প্রসেস, একটু আগে বললাম যে টিম স্পিরিটটা দেখো, যে আমরা প্রত্যেককে নিয়ে এগোতে থাকি। ওকে, তার স্পিড বাড়ছে, টিম টিম স্পিড বাড়ে আর কি। আর ডিসকভারিং ট্যালেন্টেড স্টুডেন্ট, এবার দেখো এই ধরনের আলোচনায় কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারে না, তার মানে এটা না যে কারো অধিকার নেই, এটা না, প্রত্যেকের অধিকার আছে, কিন্তু ল্যাক থাকে কিছু কিছু ছেলে মেয়েদের, এই ধরনের মানে স্টুডেন্টের কথা বলছি, যাই কিছু কিছু স্টুডেন্টরা এ ধরনের গ্রুপ ডিসকাশনে নিজের থেকে অংশগ্রহণ করতে চায় না, খাটতে চায় না, পরিশ্রম করতে চায় না। তো কিছু করার নেই তাদের ক্ষেত্রে। তো তারা বলছে যে এটা ডিসকভারিং ট্যালেন্টেড স্টুডেন্ট, কারা এগুলোতে আগ্রহ বেশি দেখাবে, বুঝতেই পারছো, যাদের নিজেদের আগ্রহ আছে যে আমি কিছু শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। ওকে, তো এটা একটা প্রবলেম হয়ে যায়। গুড ডেভেলপিং ওভাল আর ওরাল ভার্বাল কমিউনিকেশন, এগুলো ঠিকই আছে। এগুলো লিমিটেশন কি, ইট রিকোয়ার্ড মোর টাইম। এবার দেখো গ্রুপ ডিসকাশন, একটা গ্রুপ একটা টপিক নিয়ে আলোচনা করবে, প্রচুর টাইম দরকার। এবার সিলেবাস তোমাকে টাইম দেওয়া হচ্ছে 6 মাস বা 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, তো এটা একটা লিমিটেশন হয়ে যায়। ইট মে ইনভলভ আননেসেসারি আর্গুমেন্ট, ডিসকাশন মে গো অফ ট্র্যাক, এটাই এখনকার বাস্তব সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন শুরু হয়, বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ ডিসকাশন শুরু হলো। প্রথমে হয়তো গ্রুপ ডিসকাশন টাইম দেওয়া আছে একটাতে 2 ঘন্টা করে গ্রুপ ডিসকাশন চলবে এই টপিক নিয়ে। তো প্রথমে কি হয় যে 1 দিন 2 দিন ভালো থাকে, যে দারুণ করে পড়াশোনা হচ্ছে ওই টপিকটা নিয়ে। তারপর কি হচ্ছে যে কিছুদিন যাওয়ার পরেই আননেসেসারি বিভিন্ন টপিক এসে উঠে দাঁড়াচ্ছে, এর প্রবলেম, ওর এটা সমস্যা, এগুলো চলে আসে। তখন কি হয়ে যায় যে মেন যে ফোকাসটা, পড়াশোনার দিক থেকে ফোকাসটা, সেটা কিন্তু ব্রেকআপ হয়ে যায়। ওকে, এরপরে বলছে ইট মে ক্রিয়েট ইমোশনাল স্ট্রেস অ্যান্ড আনপ্লেসমেন্ট ফিলিং। এই যে যেটা বললাম, যেহেতু ওই গ্রুপে আছো, এই গ্রুপে একজনের একটা প্রবলেম নিয়ে উত্থাপন করা হলো, বা কারো কোনো নতুন একটা সমস্যা, উল্টো দিক থেকে ভালো একটা কিছু কাজ হয়েছে, তো সেইটা যখন ইনভলভ হয়ে যাচ্ছে গ্রুপ ডিসকাশনের মধ্যে, সবাই কিন্তু ওই দিকে ফোকাসটা চলে যাচ্ছে। তো এটা ইমোশনাল একটা স্ট্রেস তৈরি হচ্ছে। পসিবিলিটি অ্যান্ড ডোমিনেশন অফ দ্য সেশন বাই ফিউ স্টুডেন্ট, তো ওই যে অনেকে পার্টিসিপেট করতে চায় না, এই দূরে থাকে আর কি। আর এটা ইট ইজ নট সুইটেবল ফর অল টপিক্স, প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু এই গ্রুপ ডিসকাশন করলেও হবে না, সব টপিক্সও এর জন্য সুইটেবলও না। ওকে, আর এখানে জেনারেল প্রিন্সিপাল অর্গানাইজেশন বলেছে, এটা দেখে নেবে তোমরা নিজেরাই, দেখে একটু স্ক্রিনশট করে নিতে পারো চাইলে, পরে এটা দেখে নিবে, এগুলো এমন কিছু নেই। এর পরেরটা আছে সেমিনার। সেমিনার কি, সেমিনার ইজ এ টাইপ অফ গ্রুপ ডিসকাশন, ওই গ্রুপ ডিসকাশনের টাইপ তোমরা একটু আগে জানলে, হোয়ার ওয়ান ট্রেনি অর সেভারেল prepare a paper or a given topic, use a problem which they is them presented to the whole group for discussion and analysis। এটা কি, যে সেমিনার একটা টপিক নিয়ে, একটা টপিক বা দুটো টপিক হতেই পারে আলাদা আলাদা, সেখানে শিক্ষক মহাশয় থাকবেন, শিক্ষার্থীরা থাকবেন, অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন, তাদের সামনে পেপার প্রেজেন্টেশন করা, সেটা নিয়ে আলোচনা করা, তার নৈতিকতা, তার কনক্লুশন, তার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করা। ওকে, আর কি বলছে দেখবে যে এই যে বলছে, এই জায়গাটা একটা শব্দ বলেছে, দ্য মেন স্টেজ অফ দ্য সেমিনার আর দ্য প্রিপারেশন অফ পেপার, প্রেজেন্টেশন অফ এ পেপার অ্যান্ড ডিসকাশন অন ইট। ওই একই কথা যেটা আমি বললাম, সেমিনার ক্যান বি বিগার ওয়ান্স অ্যাজ ওয়েল, সেমিনার ছোটো হতে পারে, সেমিনার বড় হতে পারে। এখানে বলেছে দেখো, মিনি সেমিনার যেটা ক্লাসরুমের মধ্যে হয়, মেইন সেমিনার যেটা ইউনিভার্সিটি লেভেলে হয়, ন্যাশনাল সেমিনার যেটা একদম গোটা দেশের মধ্যে হবে, একটা ইন্টারন্যাশনাল সেমিনার, বুঝতে পারছো। আর এর অ্যাডভান্টেজ, দিস মেথড গিভ মোর ইন্ডিপেন্ডেন্স, যেহেতু একজন শিক্ষার্থী নিজে নিজে তৈরি করা টপিক আলোচনা করছে, তো সেক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্স থাকবে। আর ইট প্রোভাইড অপরচুনিটি ফর দ্য ট্রেনি টু প্রিপেয়ার অ্যান্ড কন্ট্রিবিউট টু এ পার্টিকুলার টপিক থ্রুলি, এটা একই কথা আর কি, এখানে নতুন করে কিছু বলার নেই। এটা
ইট প্রোভাইড অপরচুনিটি টু দ্য ট্রেইনি টু ওয়ার্স দ্য প্র্যাকটিক্যাল গ্রুপ লিডারশিপ। ওই একই কথা যে নিজেই একটি প্রবলেমের লিডারশিপ করছে, নিজেই সেই প্রবলেমের বিভিন্ন সলিউশন বার করে সেটা উত্থাপন করছে। ওকে, লিমিটেশন কি? ইট ইজ টাইম কনজিউমিং। এইটা খুব ইম্পর্টেন্ট, যে সেমিনার এক যেমন যে গেলাম 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা খরচ হবে তা না, একটা সম্পূর্ণ দিনের ব্যাপার, বা 2 দিন 3 দিন কি কোনো অনেক দিন ধরে চলছে। তো এই যে করতে গিয়ে কী হয়, মেন যে আমাদের সিলেবাস সেই ফোকাসটা কিন্তু ব্রেকআপ হয়ে যায়। তো এটা একটা প্রবলেম আর কি, টাইমটা অনেকটা এখানে খেয়ে ফেলে। ইট নিড এ গ্রুপ অফ ট্রেনি উইথ ফেয়ারলি হাই লেভেল অফ অ্যাটেনমেন্ট। আর ওই সেমিনারে এমনও কিছু কিছু লোক উপস্থিত থাকছে বা স্টুডেন্ট উপস্থিত থাকে যাদের সেমিনারের সাথে কোনো মতলবই নেই, তারা এমনি উপস্থিত জাস্ট নিজেকে শো অফ করা আর কি, গেছেন। ওকে, তো এই ধরনের ব্যক্তিদের জন্য কিন্তু সেমিনারটি অন্য দিক চলে যেতে পারে, তার লক্ষ্য উদ্দেশ্য থেকে বঞ্চিত হতে পারে। ওকে, আচ্ছা, এরপর দেখা হচ্ছে প্যানেল ডিসকাশন। এ প্যানেল কনসিস্ট অফ এ স্মল গ্রুপ অফ 6 or 8 পিপল। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যে একটি প্যানেল ডিসকাশন যেখানে 6 থেকে 8 জন ব্যক্তি থাকবে, নিয়ে তাদের মধ্যে একটা কীভাবে একটা কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে, প্যানেল নিয়ে আলোচনা হবে। দে প্রেজেন্ট এ গাইডেড অ্যান্ড ইনফর্মাল ডিসকাশন বিফোর অ্যান অডিয়েন্স। তারা কী করবে, কোনো একটা অডিয়েন্সের সামনে কোনো টপিক নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, ফর এক্সাম্পল এ প্যানেল ডিসকাশন টেকেন প্লেস অন দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ। একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে হয়তো 50 জন বা 100 জন অডিয়েন্স আছে, তাদের সামনে সেই প্যানেলটা তারা প্রকাশ করে সেটা সম্পর্কে তারা আলোচনা করছে। দ্য লিডার মাস্ট ইন অ্যাডিশন টেক স্পেশাল কেয়ার টু সিলেক্ট দ্য প্যানেল নাম্বার হু ক্যান থিঙ্ক the speak effectively. He must also be sure that they prepare themselves to discuss the subject. Okay, advantage কি, প্যানেল ডিসকাশন ইফ ওয়েল কন্ডাক্ট অ্যান্ড ইউজুয়ালি মোর ইন্টারেস্টিং অফ দ্য অডিয়েন্স। এ দেখো এখানে ছবি দিয়ে বলা আছে, একই ধরন একটা টপিক কিন্তু একটাই, ওই টপিকের উপরে এই ব্যক্তি কিছু বলছেন, ইনি পরবর্তীকালে বেশি কিছু বলবেন, ইনি যে মহিলাটি বসে আছেন ইনিও সেটা বলবেন। ওকে, আর এই অ্যাডভান্টেজ এটাই ছিল আর কি। আর দে আর ইউজুয়ালি হেল্ড অন সোশ্যালি রিলেভেন্ট ইস্যু। আর লিমিটেশন কি, ব্রিঙ্গিং এক্সপেক্ট টু এ সিঙ্গেল ফোরাম ক্যান বি ডিফিকাল্ট, দ্য অডিয়েন্স ইজ নট অ্যাক্টিভলি ইনভলভ। ওই একই সমস্যা প্রত্যেক ক্ষেত্রে, যে যা শো অফ করতে যাওয়া। এবার যারা এখানে খাটনি করে বলছেন তারা বলে যাচ্ছেন কিন্তু সামনের জন কিছু বুঝছে না, শুনছে না, সেক্ষেত্রে খাটনিটাই ব্যথা হয়ে গেল। ওকে, আচ্ছা, ব্রেনস্টর্মিং কি, ব্রেনস্টর্মিং ইজ এ ক্রিয়েটিভ গ্রুপ ওয়ার্ক ইন হুইচ দ্য গ্রুপ মেম্বার প্রডিউস এ লার্জ নাম্বার অফ আইডিয়া কুইকলি অন এ গিভেন টপিক অর প্রবলেম বা ফর সাবসিকুয়েন্ট ইভ্যালুয়েশন। কোনো একটি প্রবলেম উত্থাপন হলো, হঠাৎ করে এটা অজানা একটা প্রবলেম ছিল, কোনো একটা প্রশ্ন আর কি, মনে একটা প্রশ্ন এলো, কেউ তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, তুমি হটপট তার বিভিন্ন উত্তর খুঁজে বার করলে, এই যে তোমার ব্রেন থেকে একটা ঝড়ের প্রবাহ তৈরি হলো, ব্রেনে গিয়ে আঘাত করলো যে আমাকে এই প্রশ্নের উত্তরটা তৈরি করতে হবে, যেটা তুমি জানতে না, হঠাৎ করে তোমার সামনে ছুড়ে দেওয়া সেই প্রশ্নটি বা সেই প্রবলেমটি, তুমি কি করলে তার বিভিন্নভাবে সলিউশন বার করার চেষ্টা করে চলেছ। এই যে তোমার ব্রেনে যে ঝড় বাবা, একে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। ইট ইজ দ্য মেথড এনিওয়ান ক্যান exchange remark with anyone except that the participation are not allowed to criticize the idea and the time when view are invited. আর কি বলেছে দেখবে, সামটাইমস দ্য কোয়ালিটি আইডিয়া মোর ইম্পর্টেন্ট দেন কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটি অফ আইডিয়া মোর ইম্পর্টেন্ট দেন দ্য কোয়ালিটি। স্পন্টিনিউটি ইন দ্য হলমার্ক অফ ব্রেনস্টর্মিং সেশন। এটাও একটি জায়গা আর কি, স্পন্টিনিউটি। হ্যাঁ, যে এটা ব্রেনস্টর্মিং একটা মেন জায়গা। Several rounds of brainstorming are conducted till all the ideas are exhausted. Participants are then asked to evaluate all the ideas and list best one. Advantage key to encourage creative that help trainee to produce, think and explore idea.
কোনো একটি টপিক তুমি আলোচনা করে শিক্ষক মহাশয় আলোচনা করছেন, শিক্ষার্থীরা শুনছেন, হঠাৎ করে সেই টপিক থেকে শিক্ষার্থীদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, শিক্ষার্থীরা তার উত্তর বার করার জন্য যথাযথ বিভিন্নভাবে তার মাথাতে বুদ্ধি খাটিয়ে তারা উত্তর বার করার চেষ্টা করে যাচ্ছে। এই যে সিস্টেম, এটা কিন্তু ব্রেনস্টর্মিং। এটা এনকারেজ করে শিক্ষার্থীদেরকে, খুব ভালোভাবে এনকারেজ করে। স্কোপ ফর লার্জার পার্টিসিপেশন, অবশ্যই অনেকজন ছাত্রছাত্রী, অনেকজন শিক্ষার্থী এখানে কিন্তু একসঙ্গে পার্টিসিপেট করতে পারে। ইট ইজ ইকোনমিক্যাল অ্যাজ ইট ডাজ নট রিকোয়ার মাচ প্রিপারেশন, এটা যথেষ্ট সুলভ, তাই এর জন্য বিশেষ কিছুভাবে প্রিপারেশন করার দরকার প্রয়োজন হয় না। লিমিটেশন ইজ নট ভেরি সিস্টেমেটিক ওয়ে ফর স্টাডিং অ্যান্ড সাবজেক্ট, দেয়ার ইজ দ্য পসিবিলিটি অফ সাম টেন ইজ বিং রিকুরেন্ট অ্যান্ড পার্টিসিপেট। ওই একই কথা। এরপর হচ্ছে প্রজেক্ট মেথড। দেখো প্রজেক্ট মেথড কি, দিস ক্যান বি ডিসক্রাইব অ্যাজ বোথ এ স্মল গ্রুপ অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। প্রজেক্ট হয়তো করেছো, প্রজেক্ট তোমরা যে ছোটো ক্লাসে করেছো, একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হলো, কর্মশিক্ষা পরীক্ষা, শরীরশিক্ষা পরীক্ষার প্রজেক্ট দিয়ে দেওয়া হতো, বা বিএডের ক্ষেত্রে প্রজেক্ট দিয়ে দেওয়া হয়। এগুলো কোনো একটা 10 জনকে গ্রুপ করে দিয়ে হতে পারে, বা ইন্ডিভিজুয়াল বিভিন্ন 10 জনকে আলাদা আলাদা করে দেওয়া হলো। In this method, students are allowed to explore and experience their environment through their senses and direct their own learning by their individual interest. এইটাই লাইনটাকে আমি দেখো দাগিয়ে রেখেছি, ভালো করবে। ওন লার্নিং বাই দেয়ার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, ভেরি লিটল থট ফ্রম দ্য textbooks and the emphasis in on experimental learning rather than rote learning and memorization. এইটা খুব ইম্পর্টেন্ট, যে প্রজেক্টে যা থাকে সেটা কিন্তু বইয়ের অন্তর্ভুক্ত বিষয়বস্তু থাকে না, বই থেকে অনেকটা বাইরে কোনো একটি বিষয়বস্তু বা কোনো একটি দিক নিয়ে আলোচনা করা হয়। এর জন্য যে মেমোরাইজেশন, যে মুখস্থ করা, রুট লার্নিং, সেটা কিন্তু এখানে খাটে না। এখানে কোনো একটি টপিক ভালো করে পড়ে বুঝে দেন তারপর সেখান থেকে আমাদের প্রশ্ন উত্তর দুটোই খুঁজে বার করতে হবে। আর কি, এ প্রজেক্ট মেথড ক্লাসরুম ফোকাস অন ডেমোক্রেসি অ্যান্ড কোলাবোরেশন টু সলভ পারপোজফুল প্রবলেম। প্রজেক্ট মেথডে কী হবে, যে ক্লাসরুম থাকবে কেমন, যে ডেমোক্রেসি, স্বাধীনভাবে থাকবে, ফলে কী হবে, একটা কোলাবোরেটিভ ঐক্য সৃষ্টি হবে, যা কী করে বিভিন্ন প্রবলেমকে খুব অনায়াসে ছাত্রছাত্রীরা সলভ করতে পারবে। অ্যাডভান্টেজ কি, স্টুডেন্ট আর লাইকলি টু ডেভেলপ দ্য হ্যাবিট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। যেহেতু আমি প্রথমেই বললাম যে এখানে বই থেকে রুট লার্নিং করা, মুখস্থ বিদ্যার কোনো জায়গা নেই, তার ফলে কী হবে, যে শিক্ষার্থীদের মধ্যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং যে দিকটা, সেটা তাদের মধ্যে বৃদ্ধি পাবে। আর কি, দে ডেভেলপ দ্য হ্যাবিট ওয়ার্কিং দ্য ইন টিমস, এটা একটা সত্যি কথা, যে এটা দেখো বলছে বোথ এ স্মল গ্রুপ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, এটা ইন্ডিভিজুয়াল হতে পারে আবার গ্রুপ হতে পারে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে টিম মিলে একটি আলোচনা, সেটা বৃদ্ধি পাবে। লিমিটেশন, কন্টিনিউয়াস মনিটরিং মে বি রিকোয়ার্ড, একজন মনিটর দরকার, একজন শিক্ষক তাদেরকে প্রতিনিয়ত ট্রেনার আর কি দরকার হবে, তো সেরকম পাওয়া মুশকিল এই ক্ষেত্রে। অ্যাডিশনাল রিসোর্স মে বি রিকোয়ার্ড, কিছু রিসোর্সের দরকার হয়। এরপরে আছে রোল প্লেয়িং। রোল প্লেয়িং কি, এটা ভালো করে বুঝে নেবে। রোল প্লেয়িং কিন্তু প্রিভিয়াসে প্রশ্ন দিয়েছিল। রোল প্লেয়িং হ্যাজ বিন ইউজড effectively by many teachers to help solve classroom impersonal problem and to reach human realistic skill in the classroom. রোল প্লেয়িং কি, দেখো রোল প্লেয়িং আমি তোমাদেরকে বাংলা যদি সরলভাবে বলি, যে শিক্ষক মহাশয় আকবর সম্পর্কে পড়াবেন, বা শিক্ষক মহাশয় আজকে পড়াবেন হলো জিওগ্রাফির একটা টপিক, যে কোনো একটি সম্পর্কে তিনি পড়াবেন। তো তিনি কি করছেন, হয়তো কোনো একটা যে উপজাতি সম্পর্কে বলছেন, পড়াতে শুরু করছেন, তো তিনি কি করবেন, যে উপজাতিদের একটি ব্যক্তিকে এরকম রোল দিয়ে দিবেন, বা নিজে সে রোলটা ভূমিকা পালন করবে, যে আমি সেই ব্যক্তি, এই উপজাতি শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের ভাব, আবভাব, ভাষা, গায়ের রং থেকে শুরু করে তাদের হলো পোশাক আশাক বিভিন্ন আলাদা আলাদা হতে পারে, এটা আমরা জানি। তো এই যে সিস্টেমটা, তিনি কী করছেন, সেই রোলটা প্লে করছেন। আমি বলছি যে আকবর সম্পর্কে পড়াতেন, যে নিজেই আকবর সেজে এলেন, এসে তিনি কী করছেন, আকবরের মতো করে যা যা কাজগুলো, অশোক সম্পর্কে পড়াতে নিয়েছেন, বা তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে পড়াতে নিয়েছেন, তো রবীন্দ্রনাথের যা যা কাজ করছেন সেই রোলগুলো তিনি শিক্ষার্থীদের সামনে প্লে করে দেখাচ্ছেন।
এই যে সিস্টেম একে বলা হবে রোল প্লেয়িং। ওকে, এক কথায় যে ড্রামা করা, দেখুন লেখাই আছে দেখবে, হ্যাঁ, যে ড্রামাটাইজেশন। আমি দেখো দাগিয়ে রেখেছি ড্রামাটাইজেশন, একটু মনে রাখবে। মেন অ্যাডভান্টেজ কি, ইট হ্যাজ দ্য সিম্বলস অফ রিয়াল লাইফ সিচুয়েশন। যেহেতু আমি বললাম যে তোমাকে আকবর সম্পর্কে পড়ানো হচ্ছে, তাহলে আকবর সেজে আসা একটা রিয়াল লাইফ সিচুয়েশন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে এগুলো দেখবে, শুনবে, বুঝবে। ওকে, ইন্টারেক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্ট। এবার তুমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানাতে চাও শিক্ষার্থীদেরকে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন যে পোশাক আশাক, তার মতোই সেই সাদা রং বা সাদা রঙের চুল, বড় বড় চুল, সাদা রঙের বড় বড় দাড়ি, তার মতোই স্বচ্ছ পোশাক, কথা বলার ধরন, এইভাবে যখন উপস্থিত হবে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে শিক্ষার্থীদেরকে দেখবে, ফলে ইন্টারেস্ট বাড়ছে। ইট গিভস ইমিডিয়েট ফিডব্যাক, একদম ভালো জিনিস কিন্তু, হ্যাঁ। রবীন্দ্রনাথ কেমন ছিল, তার বলার ভাব কেমন, তার কোন কবিতা তিনি লিখেছিলেন, কোন কবিতার জন্য তিনি নোবেল পুরস্কার কবে পেয়েছেন, সমস্ত কিছু তুমি রোল প্লে করে দেখাচ্ছ, নাটকের ড্রামা করে দেখাচ্ছ, শিক্ষার্থীরা কিন্তু খুব সহজেই বুঝে যাচ্ছে, ফিডব্যাকটা তারা খুব সহজে দিতে পারবে। ইট ডেভেলপ সোশ্যাল ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, নেগোটিয়েশন অ্যান্ড ম্যানিপুলেশন স্কিল। আর বলে যে এখানে ইট এফেক্টিভ টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ এ পার্টিসিপেন্ট, এগুলো একই জিনিস। লিমিটেশন কি, ইট হ্যাজ আনপ্রেডিক্টেবল আউটকাম। এইবার কি হয়ে যায় দেখো, আনপ্রেডিক্টেবল আউটকাম বলেছে, একটা প্রেডিক্টেবল আউটকাম কোনটা, যেটা তুমি আশা করেছিল আমি রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে সেজে গিয়ে এইভাবে পড়াতে চাই, ফলে এই অ্যান্সারগুলো স্টুডেন্টদের মধ্যে আসবে। কিন্তু দেখা গেল সেগুলো তো আছেই, কিন্তু নতুন নতুন অন্য কিছু অ্যান্সার তাদের মধ্যে চলে এসেছিলো, গ্রোথ আপ হলো, তো সেগুলো আননেসেসারি ছিল, সেগুলো দরকারও ছিল না। ওকে, রিয়াল লাইফ সিচুয়েশন আর ইউজুয়ালি মোর কমপ্লেক্স। এবার রবীন্দ্রনাথ ঠাকুর না হয় সেজে চলে আসলে, কিন্তু সেই ধরনের পরিবেশ, সেই ধরনের সিস্টেমটা তো এই সময় পাবে না, তাই না? আকবর সম্পর্কে বা আকবর সেজে চলে এলো, কেউ কেউ নেতাজি সেজে চলে এসে নেতাজি সম্পর্কে রোল প্লে করছে, কিন্তু নেতাজি পোশাক আশাক নয় পরেছেন, তিনি একই ধরনের চশমা পরেছেন, কিন্তু যে রিয়াল লাইফ সিচুয়েশনটা, হ্যাঁ, আশেপাশের যে এনভায়রনমেন্ট, সেটা তো হচ্ছে না সেটা। ওকে, তো এটা একটা প্রবলেম। ইট রিকোয়ার্ড এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাকা, অবশ্যই এই করতে গিয়ে কিন্তু একটা রিসোর্সেরও প্রবলেম, সমস্যা হয়ে যায়, হ্যাঁ। আশা করছি বুঝতে পারছো। এরপরে থাকবে সিমুলেশন, আর যে রোল প্লেয়িং যেটা পড়লে ওই একই ধরনের হলো সিমুলেশন। পার্থক্য কি, ওখানেই বলেছিলাম রোল প্লেয়িং আকবর সেজে চলে আসা, এখানে হলো আকবর সেজে আসার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট তা হলো সেই সময়কার সিচুয়েশনটাকে একদম হুবহু ক্রিয়েট করা। সিমুলেশন মিনস ক্রিয়েটিং কন্ডিশন, এইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কথাটা পরীক্ষায় দিয়ে, হ্যাঁ, ক্রিয়েটিং কন্ডিশন। ওখানে ছিল রোল প্লে করছে, ড্রামা করে দেখানো হচ্ছে, এখানে ওই কন্ডিশনটা, সেই পরিবেশটা কেমন ছিল সেটাকেই নতুন করে করা। আর কোয়াইট সিমিলার টু অ্যাকচুয়াল কন্ডিশন অ্যান্ড দেন ট্রেনিং অ্যান্ড প্রোভাইড আন্ডার দোজ কন্ডিশন। ফর এক্সাম্পল দেখো কোন ক্ষেত্রে হয়, সবথেকে ভালো যারা হলো মহাকাশচারী, মহাকাশচারী যাওয়ার জন্য তারা কিন্তু দীর্ঘদিন আগে বাড়িতে, মানে বিভিন্ন সেন্টারে তারা কিন্তু প্রশিক্ষণ নেবে। তো এই প্রশিক্ষণের ক্ষেত্রে যে মহাকাশের যে গ্র্যাভিটি জিরো, সেটা কিন্তু এখানে তৈরি করা আছে বিভিন্ন স্থানে, হ্যাঁ, বিভিন্ন স্থানে সে তৈরি করা আছে। তো তিনি কোনো একজন ব্যক্তি করেন সেখানে গিয়ে, এটা তো এবার সম্ভব না না কাউকে হলো যে কোনো ব্যক্তি যিনি মহাকাশে যাবেন সেখানে নিয়ে গিয়ে তাকে প্র্যাকটিস করাবে, অসম্ভব। তিনি পাইলট যিনি হলো প্লেন চালাবেন, তো প্লেন চালানোর জন্য প্লেন ওপরে আকাশে নিয়ে গিয়ে প্র্যাকটিস করানো অসম্ভব। তো এইখানে সেরকম সিচুয়েশন ক্রিয়েট করা আছে, সেখানে গিয়ে তার প্র্যাকটিস করছে প্রতিনিয়ত। তো আশা করছি এটা বুঝতে পারলে। অ্যাডভান্টেজ, দে আর ইকোনমিক্যালি ইন লং রান, আর সেফটি এক্সপেক্ট টেকেন কেয়ার, আর লিমিটেশন ইট এন্টাইলস আ হাই ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। কথা মনে রাখবে, সিমুলেশন কি বলে দিলাম, যে ওই কন্ডিশনটাকে ক্রিয়েট করা। এরপর সে টিউটোরিয়ালস যে টিউশন পড়ানো হয়, টিউশন পড়া ছেলে মেয়েরা, সেই ধরনেরই টিউটোরিয়াল, হ্যাঁ। টিউটোরিয়াল মেথড ইজ এমপ্লয়েড দ্য টিচিং স্মল গ্রুপ, যেটা লেকচার মেথডে হয়তো বুঝতে পারেনি কেউ, অনেকটা দীর্ঘ সময় ধরে চলেছে, যে ক্লাসের মধ্যে অসম্ভব দ্বিতীয়বার সেটা আলোচনা করা। এই জন্য কি মানুষ বা শিক্ষার্থী স্পেশালি টিচারকে নিয়োগ করে বাড়িতে। তো
তাদের কাছ থেকে তারা কী করছে, বিভিন্ন ইনফরমেশনগুলো ওই যেটা ওখানে হয়নি সেটা নিজেরা বাড়িতে বসে দেখে শিক্ষক মহাশয়ের কাছ থেকে সেটা জেনে নিচ্ছে। এই যে টিউশন এই সিস্টেমটাকে বলা হয় টিউটোরিয়ালস। তারা ম্যাথ বুঝে নেওয়া, বাংলা, ইংলিশ, হিন্দি যা যা সাবজেক্ট থাকছে সেগুলো বুঝে নিচ্ছে টিউশন টিচারের কাছ থেকে। এই যে সিস্টেমটা একে বলা হচ্ছিল টিউটোরিয়ালস। ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েটিভ ফর টেকিং কেয়ার অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড। আচ্ছা, অনেক সময় অনেক ক্ষেত্রে হয়ে যায় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে দেখতে হয়, কিন্তু হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি, কোনো স্টুডেন্ট থাকবে যাদের যারা ইন্টেলিজেন্স, কেউ থাকে এভারেজ টাইপের, কারো থাকে পুর টাইপের। তো এভারেজ টাইপের যারা, তারা না হয় বুঝিয়ে, কারো ইন্টেলিজেন্সটা তারা আগেই বুঝে বসে আছে, কিন্তু যারা পুর ক্যাটাগরি তাদের ক্ষেত্রে তো অসম্ভব, একটা কঠিন কিছু বুঝিয়ে ছেড়ে দিলাম, তো তারা যাতে বুঝতে পারে তার জন্যে কিন্তু এই টিউটোরিয়ালসটা এসেছে। ওকে, আর ফোকাস অ্যাটেনশন, অবশ্যই ফোকাস থাকবে, জেনারেট মোর আইডিয়া, বেটার কন্ট্রোল ওভার পিস অ্যান্ড টিচিং লার্নিং পুট। লিমিটেশন, সবগুলো যখন লিমিটেশন আছে এরও থাকা উচিত। কী কী লিমিটেশন? ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড এ সুইটেবল পিস অফ ট্রেইনি ভেরি গ্রেটলি ইন অ্যাবিলিটি। তো এই ধরনের ব্যক্তি পাওয়া মুশকিল। আর ইট ক্যান বি টাইম কনজিউমিং, যেটা লেকচার মেথডে আমরা খুব শর্ট টাইমে বিরাট একটা পরিমাণ পড়া পড়ে নিতে পারি, অন্য কোনো ক্ষেত্রে হয় না, সেটা আমরা আগেও জেনেছি। এখানেও তাই, যে এখানে ওই একই টপিক নিয়ে যখন আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি টিউশন টিচারের কাছে, সেক্ষেত্রে সিলেবাসটা কমপ্লিট করা কিন্তু টাইমের মধ্যে হয়ে ওঠে না। তো বলছি ইট ক্যান বি টাইম অনেকটা খেয়ে ফেলে। এবার হচ্ছে ডিমনস্ট্রেশন মেথড। ডিমনস্ট্রেশনকে ডেমো করে দেখানো। দিস মেথড ইজ বেসড অন প্রিন্সিপাল অফ লার্নিং বাই ডুইং অ্যান্ড লার্নিং ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। আগেরটা আমি তোমাকে বল রোল প্লে করে দেখানো, ড্রামা করে দেখানো, তারপরটা বললাম ক্রিয়েটিং দ্য কন্ডিশন, আর এখানে লার্নিং বাই ডুইং, যে কোনো একটি টপিক নিয়ে আলোচনা করা হবে, তো সেটা নিয়ে আলোচনা করার পাশাপাশি সেটা নিয়ে মানে লার্নিং বাই ডুইং, হাতে করে, হ্যাঁ, হাতে করে সেই টপিকটা বোঝানো হচ্ছে। যেমন ধরুন ল্যাবরেটরি, যেটা ভালো হয়, হ্যাঁ, ল্যাবরেটরির ক্ষেত্রে শিক্ষার্থীদের কী হয়, শিক্ষক সেখানে নিয়ে গেলেন, তিনি তো মুখে বলছেন, প্লাস ওটাও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছেন। এই যে সিস্টেম, একে বলা হচ্ছে হলো ডিমনস্ট্রেশন মেথড, ডেমো করে দেখানো। হ্যাঁ, কোনো একটি টপিক অজাতশত্রু সম্পর্কে, অশোক সম্পর্কে পড়াতে, অজাতশত্রু বংশ সম্পর্কে যখন পড়াবেন তিনি, তাদের ছবি এনে প্রপারলি তাদের সম্পর্কে আলোচনা করছেন, এটাও ডেমোর মধ্যেই পড়ে যায়। অ্যাডভান্টেজ কি বলছে, ইট ইজ এফেক্টিভ ফর এক্সপ্লেনিং মেটেরিয়াল অবজেক্ট অ্যান্ড আইডিয়া। আচ্ছা, ইট ইজ এফেক্টিভ ফর এক্সপ্লেনিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটা একটা ভালো, বিমূর্ত যে চিন্তা ভাবনা সেটা সম্পর্কে তুলে ধরতে পারে। আর যা যা আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো এই কটাই ছিল এখানে। আর দেখবে নিচে লেখা আছে লার্নার সেন্টার টিচিং মেথডস। তো তোমাদেরকে আমি প্রথমেই বললাম, আজকে তোমাদেরকে আমি টিচার সেন্টার্ড অ্যান্ড মিক্সড গ্রুপ যেটা আছে এই দুটো করাবো, আর যে থাকবে লার্নার সেন্টার টিচিং মেথড, সেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটাই। আজকে যে তোমাদেরকে 14টি আমি টপিক, মানে 14টি এখানে ছিল সিস্টেম প্রোভাইড করলাম, এই 14টিও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটু ফলো করে থাকো, সেখানে দেখবে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই কিছু না কিছু কোশ্চেন থাকছে। তো ভালো করে তাই প্রথম থেকে চ্যাপ্টারটি যা যা বললাম সেগুলো সুবিস্তারভাবে তোমরা বুঝে নাও, জেনে নাও। যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে তারা কিন্তু সেই জায়গাটা আবার একটু রিপিট করে বুঝে নেবে। আর এইভাবেই তারা আমাদের আজকে মেথডের অর্ধেকটার বেশি হয়ে গেল, আর একটু বাকি থাকছে, আমরা পরের দিন তোমাদেরকে একটা প্রোভাইড করছি। আর এছাড়াও রিসার্চ অ্যাপটিটিউড আছে, কমিউনিকেশান আছে, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, তোমার আইসিটি, এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, যা যা টপিক আছে সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে এইভাবে প্রোভাইড করছি। তোমরা জানো তোমাদেরকে আমি ম্যাথামেটিক্যাল রিজনিং ক্লাস দিয়েছি, ডিআই ক্লাস দিয়েছি, তো ওগুলো তো বাই প্র্যাকটিক্যাল করতে হবে, আর এগুলো পড়ে পড়ে বুঝে নিয়ে মুখস্থ করতে হয়, পাশাপাশি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। তো সমস্ত কিছু আমি করিয়ে দেবো, তোমরা এইভাবেই ক্লাসগুলি ভালো করে দেখো, বুঝে নাও, আর যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে জানাবে বাই কমেন্ট থ্রু। অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর অবশ্যই এইভাবেই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তো আজ এতটুকুই। নেক্সট আবার পরের টপিকগুলো নিয়ে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। তো নমস্কার।